আউট অফ সিলেবাস এই সেকশনটিতে আমরা যে কেস প্রসেসিং নিয়ে আলোচনা করছিলাম তারই একটি অপরিহার্য অঙ্গ বা বিষয় বা অন্তর্ভুক্ত বা উপজাত যাই বলি না কেন আমরা একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে আমি এই কেস প্রসেসিংয়ে অনেকগুলো বিষয়ই সাথে সাথে আলোচনা সমান্তরালভাবেই তুলে নিয়ে আসব, যেগুলো এই কেস প্রসেসিংয়ের সাথে যুক্ত বা এই কেস প্রসেসিং থেকে যে অর্জনগুলো আসতে পারে, একজন চিকিৎসককে যে বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে হতে পারে, সেই বিষয়গুলোও কিন্তু একই সাথে আমি আলোচনা করব। তো হোমিওপ্যাথিক প্রগনোসিস বা হোমিওপ্যাথিতে একটা কেসের প্রগনোসিস করাটি কিন্তু এই কেস অ্যানালাইসিসের পরেই অপরিহার্য উপজাত হিসেবে উঠে আসবে। বা বলতে পারেন যে কেসটা অ্যানালাইসিস আপনার ঠিক মতো হয়েছে কিনা তা কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার প্রগনোসিসটা ঠিক আছে কিনা তার উপরে। প্রগনোসিস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। একজন সত্যিকারের দক্ষ বিচক্ষণ চিকিৎসকের মধ্যে এই গুণটি অবশ্যম্ভাবী থাকে এবং থাকতেও হবে। আমরা হোমিওপ্যাথরা পৃথিবী জুড়ে অত্যন্ত সীমিত সুযোগ, সমর্থন, পৃষ্ঠপোষকতা নিয়ে শুধুমাত্র আমাদের দক্ষতার বলেই কিন্তু টিকে রয়েছি, মানুষকে সুস্থ করতে পেরে। আমাদের বহু ধরনের আইনি প্রতিবন্ধকতা আছে, সীমাবদ্ধতা রয়েছে আমাদের সমাজ, সংস্কৃতি, দেশ থেকে। কাজেই আমাদের সফল হতে গেলে, আমাদের এগিয়ে যেতে গেলে আমাদেরকে অন্যান্য চিকিৎসকের চাইতে একটু বেশি দক্ষ হতে হয়, এবং সেই সুযোগটাও কিন্তু আমাদের হোমিওপ্যাথদের রয়েছে। আমাদের রয়েছে শক্তিশালী থেরাপিউটিক অ্যাপ্রোচ, যার দরুন আমরা যে সমস্ত কেস অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে সার্জারি ছাড়া চিন্তাই করতে পারে না, সেখানে আমরা করতে পারি, চিকিৎসা করতে পারি। কাজেই অন্যান্য কেসের বা বইপত্রে যা লেখা থাকে প্রগনোসিস সম্বন্ধে একটা কেসের, তা কিন্তু হোমিওপ্যাথির বেলায় হুবহু সেই বইয়ের কথা ফলো করলে আপনি কিন্তু ভালো প্রগনোসিস করতে পারলেন না, হোমিওপ্যাথিক প্রগনোসিসটা করতে পারলেন না। হোমিওপ্যাথিক প্রগনোসিসের বেলায় হোমিওপ্যাথিক ফ্যাক্টরগুলোকেই চিন্তা করতে হয়, হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে তার রোগকে আরোগ্য করার ক্ষমতার থেকে চিন্তা করতে হয় যে এই রোগীটির ভবিষ্যৎ কী হবে। সেই সাথে আরও কিছু ব্যাপার রয়েছে যে কেন আমাদের হোমিওপ্যাথিক প্রগনোসিসটি আলাদা, আমি আসছি সেই বিষয়টিতে। তার আগে জেনে নেই যে প্রগনোসিস ব্যাপারটি হয়তো অনেকের কাছে অতটা সুস্পষ্ট নয়। এই প্রগনোসিস জিনিসটি কি, আসলে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না, কাজে আমাদের অনেকের কাছে তা অপরিচিত। এই বিষয়টি আমি একটু সুস্পষ্ট করে নিতে চাচ্ছি আগে। প্রগনোসিস শব্দটি গ্রিক প্রগনোস্টিকোস শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে অফ নোয়িং বিফোর হ্যান্ড, অর্থাৎ আগে থেকেই জানা। তো এর থেকেই কিন্তু প্রগনোসিস শব্দটির উৎপত্তি। এটি প্রি মানে বিফোর এবং নসিস এ নোয়িং, নসিস শব্দের অর্থ এ নোয়িং, এর মিশ্রণ জাত থেকে উৎপন্ন শব্দ। মেডিকেল প্রগনোসিস বলা হয় আরোগ্যের, রোগের জটিলতা, বারবার দেখা দেবার হার, এর আক্রমণের স্তর বা পর্যায়, আক্রমণের সময় বা রোগীর বা একগুচ্ছ রোগীর বেঁচে থাকার বা টিকে থাকার একটা পরিমাপ। ক্রিস্টাকিসের মতে রোগীর ভবিষ্যৎ সম্বন্ধে অত্যন্ত হিসেবি ও সুচারু অনুমানই হচ্ছে প্রগনোসিসকরণ বা প্রগনোস্টিকেশন। তারই করা একটা গবেষণা থেকে যা জানতে পারা যায় যে বেশিরভাগ রোগী আসলে তার রোগের ব্যাপারে প্রগনোসিস চায়। এটা আপনারা কিন্তু নিজেরা বাস্তব অভিজ্ঞতা থেকেও বলতে পারেন। প্রত্যেকটি রোগী কিন্তু চায় যে আমার রোগটির ব্যাপারে ডাক্তার সাহেব মন্তব্য কি, আমি কবে ভালো হব, এটা ভালো হবে কি না, আপনি এর আগে এরকম চিকিৎসা করেছেন কি না, কী রকম দেখেছেন, আপনাদের অভিজ্ঞতা কি, আপনাদের হোমিওপ্যাথি কী বলে। এর প্রত্যেকটি কিন্তু রোগীর প্রগনোসিস জানতে চাওয়ারই বিভিন্ন ধরন। এবং একজন দক্ষ চিকিৎসক কিন্তু সঠিকভাবে যিনি বুঝতে পেরেছেন তিনি কিন্তু এই উত্তরগুলো দিয়েই রিলিফ বোধ করবেন। রোগীকে যদি আগে থেকে জানাতে পারেন না আপনি 80% ভালো হতে পারেন, এরপর আপনাকে আর ভালো করা সম্ভব নয় বা আপনাকে আদৌ ভালো করা সম্ভব নয়, আপনাকে কিছুটা উপশম দেওয়া সম্ভব, হ্যাঁ আপনার অন্যান্য সমগ্র চিকিৎসা পদ্ধতি যাই বলুক হোমিওপ্যাথিতে ভালো হওয়া সম্ভব এবং ভালো হওয়ার অবিরত রেকর্ডই হচ্ছে। এবং আপনার বেলায় বিশেষভাবে আপনার বয়স, আপনার খাদ্যাভ্যাস, আপনার জীবনযাত্রা, আপনার অতীত ইতিহাস, আপনার বংশের রোগ, এগুলোর ভিত্তিতে আমি বলতে পারি যে আপনার রোগটি এত দ্রুত বা এত ধীরে ধীরে বা এই ব্যাপারে প্রতিবন্ধকতা আসতে পারে, আপনার এই সতর্কতা অবলম্বন করতে হবে, আপনাকে এই খাদ্য গ্রহণ করতে হবে। আমাদের হোমিওপ্যাথিতে একটি ব্যাপার সুস্পষ্ট যে আমাদের বেসিক লয়ের একটা হচ্ছে ল অফ ইন্ডিভিজুয়ালিটি, স্বতন্ত্রতার বিধান। এটা পৃথিবীরই একটি বিধান, একটি ইউনিভার্সাল ল। এই লকে আমরা অতিক্রম করতে পারবো না কোনো দিনও। প্রত্যেকটি পেশেন্টের বেলায় যে বিষয়গুলো আমি একটু আগে উল্লেখ করলাম তার প্রত্যেকটি ভিন্ন। একটি সিম্পল কেস 10 জন রোগীতে 10 রকমভাবে রিয়্যাক্ট করবে।
দেখা দেওয়ার হার, আরোগ্যের হার, একই ওষুধও যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে আরোগ্য হওয়ার হার, এগুলো এক একজনের এক এক রকম হতে বাধ্য, এবং একজন দক্ষ চিকিৎসক এই বিষয়টি বুঝতে পারেন। আমি আসছি এই বিষয়টিতে আরও, তবে তার গবেষণাতে যে বিষয়গুলো জানতে পারা গিয়েছিল তা হচ্ছে মোস্ট পেশেন্টই এই প্রগনোসিস সম্বন্ধে জানতে চান। তার গবেষণা অনুযায়ী অধিকাংশ চিকিৎসক এই প্রগনোস্টিসিয়ান হিসাবে যথেষ্টভাবে প্রশিক্ষিত নয়। তার গবেষণার রেজাল্ট এটা। 4টি সিদ্ধান্ত ছিল তার গবেষণাতে। প্রিস্টাকিসে 1999-এ এই গবেষণা কর্মটি চালান। তার সাথে আরও কয়েকজন ছিলেন, ল্যামন্টো ছিলেন সেই গবেষণাতে। সেখানে তিনি আরও বলেন, অধিকাংশ চিকিৎসক এই প্রগনোসিস কীভাবে করতে হয় জানে না, এবং বেশিরভাগ সময় চিকিৎসকরা কারেক্ট প্রগনোসিস করতে পারে না। আমি আমার জীবনে একটি অত্যন্ত আনন্দিত হয়েছি রোগীদের কিছু কিছু মন্তব্যে, শুধুমাত্র সন্তোষ লাভ করেছি সঠিক প্রগনোসিস করতে পারায়। কখনো কখনো আমি সুনির্দিষ্ট সময়ও বেঁধে দিতে পেরেছি যে এই রোগীটি এতক্ষণ সময় পরে রেসপন্স করবে। আমাদের দক্ষ চিকিৎসকগণ অনেকেই এটা করতে পারেন। তাদের অভিজ্ঞতা, তাদের রোগীদের পরিমাপ, তার রোগীদের ভাইটালিটি, মায়াজম, সমস্ত কিছুকে নিখুঁতভাবে বিবেচনা করে। তার মানে আমরা গবেষণা থেকে জানতে পাচ্ছি যে আসলে প্রত্যেকটা রোগী প্রগনোসিস চায়, কিন্তু আমাদের অনেকেই, বেশিরভাগ চিকিৎসকই প্রগনোসিসটা বুঝেই না, জানেই না। এটা তার কথা। যে রোগীগণ হোমিওপ্যাথিতে চিকিৎসা নিতে আসেন তারা কিন্তু এগুলো জিজ্ঞাসা করেন। যেখানে হোমিওপ্যাথিক শাস্ত্রে প্রগনোসিস শব্দটি ব্যবহার করা হয় বা এ দ্বারা যেখানে বোঝানো হয় যে একটা কেসের আরোগ্য যোগ্যতার ব্যাপারে মূল্যায়নের আলোচনা, কিন্তু হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্য, রোগ, আরোগ্য এই ব্যাপারটি কিন্তু প্রচলিত চিকিৎসা ব্যবস্থা থেকে একদমই ভিন্ন। আমি শুরুতেও একটু বলে এসেছি যে প্রগনোসিস ব্যাপারটি এমনিতেও কেন ভিন্নতা আসে প্রচলিত ধারণার থেকে হোমিওপ্যাথিতে, যেখানে আমাদের স্বাস্থ্য, রোগ, আরোগ্য ব্যাপারটি প্রচলিত চিকিৎসা ব্যবস্থা থেকে একটা ভিন্ন ধারণা রাখে, সেখানে এই ভিন্নতা কিভাবে সৃষ্টি হতে পারে তা তো আর বলাটাই বাহুল্য। হোমিওপ্যাথিতে মানব সত্তাকে একটি সুসংহত অখণ্ড সমগ্র হিসেবে বিবেচনা করা হয়, যেখানে সে রোগের দ্বারা একসাথে সমগ্র মানুষটাই আক্রান্ত হয়। এখানে অংশ বিশেষের আক্রান্ত হওয়াটিকে আসলে স্বীকৃতি দেওয়া হয় না। হোমিওপ্যাথগণ কি করেন? ভাইটাল ফোর্সের অস্তিত্বে বিশ্বাস করেন, যে ভাইটাল ফোর্স মানুষের সমস্ত ক্রিয়াকাণ্ডের সামঞ্জস্যতা বিধান করে, বা আমাদের সমস্ত কাজের পরিচালনার, আমাদের দেহযন্ত্র, মন, মানসিকতা, আবেগ সমস্ত কিছুর নেপথ্যে সক্রিয় শক্তি হিসাবে আমরা এই ভাইটাল ফোর্সকে বিবেচনা করি, যা প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় করা হয় না। এই ভাইটাল ফোর্সকে আয়ুর্বেদ শাস্ত্রে প্রাণ বা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে কাই, এই শব্দগুলো দিয়ে এ ধরনের একটা ধারণা প্রকাশ করা হয়, বা তারা ওই ধরনের ধারণাগুলোকেই বহন করে। এই ভাইটাল ফোর্সের ধারণাটিকে মনে করা হয় একজন মানুষের অসুস্থ হওয়া মানে তার এই ভাইটাল ফোর্সের ক্রিয়াকলাপের বিশৃঙ্খলা হয়েছে, বা সে নিজেও বাধাগ্রস্ত বা দুর্বল হয়েছে, তার প্রবাহটি বিঘ্নিত হয়েছে। কাজেই হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে একটি কেসের অগ্রগতি, উন্নতি, অবনতি বিবেচনাটিও এই ভাইটাল ফোর্স কেন্দ্রিক হয়ে দাঁড়ায়, ভিন্ন হয়ে দাঁড়ায় অন্যান্য অ্যাপ্রোচের সাথে। যেমন হোমিওপ্যাথি মনে করে বা প্রমাণও করে বহু সময় শারীরিক লক্ষণের অবনতি হলেও যদি রোগীর মানসিক অবস্থা বা অনুভূতি উন্নতি ঘটে, বা রোগীর এনার্জি লেভেলের যদি উন্নতি ঘটে, তবে রোগীর প্রগনোসিস আশাব্যঞ্জক, ভবিষ্যৎ ভালো, রোগটা সারার উপযুক্ত বা সারছে ক্রমান্বয়ে বা দ্রুতই সারছে। আবার কোনো একটি ওষুধ দেওয়ার পরে যদি রোগীর বহু আগে ভোগা কোনো শারীরিক সমস্যা আবার দেখা দেয়, তাহলেও কিন্তু বেশিরভাগ সময় বিবেচনা করা হয় রোগীর উন্নতি হচ্ছে, তার প্রগনোসিস নিঃসন্দেহে ভালো বলে বিবেচনা করা হয়। কিন্তু এই প্রকারের ধারণাগুলো হোমিওপ্যাথিতে অনন্য মাত্রায় রয়েছে, কিন্তু অ্যালোপ্যাথিক ঘরানার চিকিৎসার চিন্তাও করা যায় না এই ধারণাগুলোকে। অ্যালোপ্যাথিক ঘরানার চিকিৎসা বা এই চিন্তাগুলোতে কি করা হবে? রোগ হচ্ছে, সমস্যা হচ্ছে, রোগী খারাপ হয়েছে, এই ধারণা করা হবে, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত ধর্মী প্রগনোসিস এসে দাঁড়াবে। অ্যালোপ্যাথিক প্রগনোসিস পদ্ধতি সুস্পষ্টভাবে নির্দিষ্ট করা সম্ভব। এক হিসাবে টেস্ট করে এই কাউন্টের ভিত্তিতে রোগীর জাস্ট দুটো লক্ষণ একটু বেশি হয়েছে, বাস রোগী খারাপ হয়েছে, খারাপের দিকে যাচ্ছে, এইভাবে নির্দিষ্ট করা সম্ভব। কারণ এখানে খুব গভীর বিবেচনা, সম্পূর্ণ মানুষটাকে নিয়ে বিবেচনা করতে হয় না। এ কারণে একদম হাতে কলমে বা গাণিতিকভাবে বলা যেতে পারে এই রোগী ভালো, এই রোগী খারাপ, কিন্তু
সেখানে চিকিৎসকের দক্ষতার চাইতে ওই পরীক্ষা নিরীক্ষা প্রদানের দক্ষতার উপর অনেক বেশি নির্ভর করা হয়। কিন্তু হোমিওপ্যাথিকে প্রগনোসিসের নেপথ্যে তার দার্শনিক ভিত্তিটিকে বিবেচনা করতে হয়, ভাইটাল ফোর্সকে বিবেচনা করতে হয়, রোগীর অখণ্ড সমগ্র অস্তিত্বের উন্নতি ও অবনতিকে বিবেচনা করতে হয় এবং তার মধ্যে ভারসাম্যহীনতাকে বিবেচনা করতে হয়, যা অত্যন্ত সূক্ষ্ম, যা গণিতের সীমানা অনেক সময় পারি হয়ে যায়। বাস্তবে তার চিকিৎসকের দক্ষতা, মননশীলতা, বিবেচনা শক্তি, বিচার বিশ্লেষণ শক্তি, হোমিওপ্যাথিক ধারণা ও মূলনীতিতে তার উপলব্ধি ইত্যাদি বেশ কিছু সংখ্যক বিষয়ের উপর এই ব্যাপারটি তখন নির্ভর করে। বাস্তবে এই দুই পদ্ধতির প্রগনোসিসের ভিন্নতা এ কারণে বলতে গেলে অনেক সময় বিপরীত ধর্মী, ভিন্ন তো বটেই, কখনো কখনো একদম বিপরীত ধর্মী। আর এই কারণেই সার্বিক বিচারে আসলে নামে এক হলেও এই প্রগনোসিস শব্দটি একভাবেই ব্যবহৃত হলেও অ্যালোপ্যাথিক প্রগনোসিস থেকে হোমিওপ্যাথিক প্রগনোসিস একদমই স্বতন্ত্র। কাজেই হোমিওপ্যাথগণকে প্রগনোসিস বলতে হোমিওপ্যাথিক প্রগনোসিসকে বুঝে নিতে হবে, একটি অনন্য প্রগনোসিসকে বুঝে নিতে হবে। সচরাচর বইপত্র বা ডিকশনারিতে যে অর্থটি আছে তার চাইতেও গভীরতর অর্থটি তাদেরকে বুঝে নিতে হবে। মূলত হোমিওপ্যাথিতে দুই প্রকারের প্রগনোসিস প্যাটার্ন আমরা দেখতে পাবো। একটা হচ্ছে সার্বিক প্রগনোসিস, যা একটা কেসকে অ্যানালাইসিসের পরই করতে হয় এবং রোগী বা চিকিৎসকের প্রাথমিক প্রশ্নগুলোর উত্তর যা থেকে পাওয়া সম্ভব হয়। আমার রোগীটি কবে ভালো হবে বা আমি কবে ভালো হব, রোগী বা চিকিৎসক যেভাবেই প্রশ্ন করেন না কেন, এই তাদের যে প্রাথমিক প্রশ্নগুলো এগুলোর উত্তর যা থেকে পাওয়া সম্ভব সার্বিক অ্যানালাইসিসের পরে। আরেকটা হচ্ছে ফলো আপ প্রগনোসিস। একটা সার্বিক প্রগনোসিসে আমি যা আশা করেছি আমার কেসটি সেই দিকে যাচ্ছে কিনা তা অনেকগুলো খণ্ড খণ্ড সময়ের মধ্যে ভাগ করে চিন্তা করতে হয়, এটাকে ফলো আপ প্রগনোসিস বলা যেতে পারে। তো এই সার্বিক প্রগনোসিস এবং ফলো আপ প্রগনোসিস এই দুটোতেই দক্ষ হতে হয়। কেস ম্যানেজমেন্টের জন্য ফলো আপ প্রগনোসিসের দরকার পড়ে, আর কেস অ্যানালাইসিসের পর কেস সম্বন্ধে কেসের প্রেসক্রিপশন করার যোগ্যতা অর্জিত হয়েছে কিনা তার পরিমাপক অনেকটা এই সার্বিক প্রগনোসিস, জেনারেল প্রগনোসিস। এবার যে বিষয়গুলো বিবেচনা করে এই সার্বিক প্রগনোসিস করা হয় বা যে বিষয়গুলো বিবেচনা করার পর রোগীদের প্রশ্নগুলোর উত্তর প্রদান করা সম্ভব হয়, আমি এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইতিপূর্বে আপনারা প্রগনোসিসটি বুঝলেন, আমি আমার কথার থেকে আলোচনার থেকে বুঝলেন প্রগনোসিস জিনিসটি কি, হোমিওপ্যাথিক প্রগনোসিস এবং অ্যালোপ্যাথিক প্রগনোসিসটি কি, এবং আগামী পর্বে আপনারা বুঝতে পারবেন যে একটি সার্বিক প্রগনোসিস করার জন্য একজন চিকিৎসককে কোন কোন বিষয়গুলোকে বিবেচনা করতে হবে। আগামী পর্বে আশা করি এই মহাগুরুত্বপূর্ণ বিষয়টি, আমাদের হোমিওপ্যাথদের দক্ষতার প্রশ্ন, আমাদের কেস অ্যানালাইসিসের সাথে বিচক্ষণতার প্রশ্ন, কোন বিষয়গুলোকে আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে, সেই প্রশ্নগুলো নিয়ে যে আলোচনাটি আগামী পর্ব হতে যাচ্ছে, আশা করি তাতে আপনারা সকলেই উপস্থিত থাকবেন এবং আপনাদের যদি গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ, প্রশ্ন থাকে তা দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আবার ভবিষ্যতে আপনাদের সবার সাথে এই বিষয়গুলো নিয়ে সার্বিক আলোচনার প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।